বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু তথ্য সংগ্রহকারীরা তা করেনি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন ভোটার নিবন্ধন হয়েছে 11 লাখের কম। ইসির লক্ষ্য ছিল 61 লাখ, হয়েছে মাত্র 50 লাখ। এছাড়া হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে 15 লাখ, যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়ে। আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 12 কোটির বেশি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের ঘোষণা দিয়েছিল কমিশন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। 3 ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে সরজমিনে গিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা এই এলাকায় বাড়ি বাড়ি আসেননি। আমাদের এমনি কেউ আসে নাই, আমি বলতে দেখি না। এই যে আপনি আসছেন, ডাক দিয়েছেন, আমরা আসছি, কিন্তু ওই জায়গায় কেউ আমরা এখন তো আমাকে আসতে দেখি আসে নাই। পাশের বাসাতেও একই অভিযোগ পাওয়া যায়। এই ধরনের লোক আসে নাই, আর আমি জানি না ভোটার লিস্টের জন্য কোনো লোক আসে নাই। বনশ্রীতেও ভোটারের তথ্য নিতে বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। আমাদের এখানে কেউ আসেনি, ভোটার কেউ করতে আসেনি, এখানে কোনো লোক আসেনি তথ্য নেওয়ার জন্য। তথ্য নেওয়ার কেউ আসেনি। নয়াটোলার মোড়ল গলিতেও ভোটারের তথ্য হালনাগাদে যাননি তথ্য সংগ্রহকারীরা। আমার ছেলে ভোটার করতাম, কিন্তু কেউ আসেনি, করতে পারিনি। এখানে এখনো ভোটার তালিকার জন্য কেউ আসে নাই, মাইকিং করে গেছে কিন্তু আসে না এখন। ঢাকার আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, ড্যামরা, মিরপুরের অনেক এলাকাতেও বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। কোথাও কোথাও মাইকিং করে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে দায়িত্ব সেরেছেন। দায়সারাভাবে তথ্য সংগ্রহ করায় এবারও ভোটার তালিকার বাইরে চলে যেতে পারে অনেক নতুন ভোটার। অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের সঠিকভাবে বাদ না দেয়ায় ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে হচ্ছে সেই প্রশ্ন থেকে যায়। 2022 সালে তালিকা হালনাগাদের সময় 22 লাখের বেশি মৃত ভোটার বাদ যায়, অথচ 2 বছর পর পাওয়া গেছে 15 লাখ মৃত ভোটার। ভোটার লিস্ট ঠিক মতন করা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে প্রথম ধাপ। যদি আমাদের একটা এলাকায় 100 জনের মধ্যে 15 জনও যদি না আসে, আমি বলবো যে সেই এলাকায় সম্পূর্ণ ভোটটাই ত্রুটিপূর্ণ হয়ে রয়ে গেল। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এবারের যে অভিজ্ঞতাটা, সেটা যেন আমরা পরের বারের অভিজ্ঞতায় যেন এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, টু কম্পেনসেট, টু ওভারকাম দ্য প্রবলেমস। এটা আমরা ডেফিনেটলি, দিস ইজ এ লেসন। এবছর কমিশনের লক্ষ্য ছিল 61 লাখ নতুন ভোটার নিবন্ধন করা, সেখানে হয়েছে প্রায় 50 লাখ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। বরিশালের কি অবস্থা? বরিশালে কি ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে কিনা, এবং সেটা কি বাড়ি বাড়ি গিয়ে করা হয়েছে কিনা? জি, ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম শুরু হয়েছিল, সেই কার্যক্রমে আমরা যেটি দেখেছিলাম যে আসলে শুরু থেকে বেশ সরগরমভাবেই কিন্তু আসলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। তবে যখন আমরা তাদের সাথে ছিলাম, তখন আমরা দেখেছি যে বেশ কিছু বাড়িতে যখন তারা যাচ্ছে, অনেক সময় দেখা যায় দিনের বেলায় অনেকে কাজকর্মে থাকেন, যার কারণে কিন্তু বাড়িতে সবসময় লোক পাওয়া যায় না। কিন্তু সেই বাড়িগুলোতে পরবর্তীতে যাওয়ার প্রক্রিয়াটি আমরা দেখিনি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে নাম্বার দিয়ে আসা হয়েছিল যে আসলে এখানে যোগাযোগ করার জন্য। এইভাবে কিন্তু আসলে বরিশাল নগরীর যে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পরিচালনা করছিলেন স্থানীয় যে স্কুলগুলো রয়েছে, সেখানে শিক্ষকদের কিন্তু এর আওতায় আনা হয়েছিল, এবং প্রায় 1200 কর্মীকে কিন্তু আসলে এই প্রশিক্ষণ দিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত করা হয়েছিল, এবং তারা কিন্তু ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়েছিলেন। এবং সেখানে আমরা দেখেছি যে তারা যখন কোনো লোককে পাননি, তখন কিন্তু সেই বাড়ির সামনে কিন্তু নাম্বার দিয়ে এসেছিলেন যে আসলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং বরিশাল নগরী জুড়ে কিন্তু মাইকিং করা হয়েছিল যে ভোটার তালিকা হালনাগাদ করা এবং নতুন ভোটার তালিকা যুক্ত করা। এবং নতুন ভোটার তালিকা যুক্ত করার ক্ষেত্রে আমরা যে সমস্যাটি আসলে দেখেছি যে
অনেকেরই কিন্তু আসলে জন্ম নিবন্ধনে যে নাম রয়েছে বা ইংরেজিতে যে নামগুলো রয়েছে এবং সার্টিফিকেটে যে নামগুলো রয়েছে যেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু নতুন ভোটার তালিকা করা হচ্ছিল সেইগুলোকে কিন্তু আসলে কিছুটা সমস্যা হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে ভোটার হতে পারেনি, অনেকের কাগজপত্র কিন্তু আসলে সঠিক না থাকার কারণে কিন্তু আসলে তারা কোন নামটি দেবেন এবং কোন নামটি ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি সন্দেহ ছিল এবং সেটি কিন্তু আসলে পরবর্তীতে তারা যোগাযোগ করার জন্য যে প্রশিক্ষণরত যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের ফোন নাম্বার দিয়ে এসেছিলেন এবং তারা বলেছিলেন যে আসলে যে নামটি তারা যুক্ত করতে চান পরবর্তী সময় যাতে তাদের ভোটার তালিকায় নামটি ভুল না হয় এবং নামের যে স্পেলিংটি রয়েছে সেটি যাতে ভুল না হয় সেই বিষয়টি নজরে রাখার জন্য কিন্তু আসলে তারা সেটি দেখেছিলেন। এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির যে ভোটার হালনাগাদ যেটি হচ্ছে যে তাদেরকে বাতিল করা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে মৃত্যুবরণের যে সনদগুলো সেগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছিল। বরিশালের যে এখন পর্যন্ত যে অবস্থাটি আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু কেউ আমাদের এই ধরনের অভিযোগ আসেনি যে আসলে তারা ভোটার তালিকা করতে পারেনি বা তাদের বাড়ি বাড়ি যাননি, এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে আমরা দেখেছি যে যারা ভোটার তালিকা হালনাগাদ করছেন তারা কিন্তু আসলে নির্দিষ্ট একটি স্থান বলে দিচ্ছেন এবং সেখানে কিন্তু তারা যে যারা ভোটার হতে যাচ্ছেন বা ভোটার তালিকা হালনাগাদ করতে যাচ্ছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। নির্বাচনের রূপরেখা নির্ধারণে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর চেয়ারম্যান হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভাইস চেয়ারম্যান থাকছেন ডক্টর আলী রিয়াজ। এ লক্ষ্যে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ গঠন হয়। সরকার জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার নিয়ে কমিশন গঠন করে। বেশিরভাগ কমিশন এরই মধ্যে সুপারিশ জমা দিয়েছে। এসব সুপারিশ নিয়ে আলোচনার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এই কমিশন। পাশাপাশি নির্বাচনের রূপরেখা নিয়েও দলগুলোর সাথে আলোচনা করবে তারা। ভাইস চেয়ারম্যান থাকবেন হচ্ছে আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ। এই ঐক্যমতের মানে ন্যাশনাল কনসেনসাস কমিশন, এটার কাজটা হবে হচ্ছে যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা স্টেক হোল্ডারগুলোর সাথে এই যে 6টা কমিশনের যে রিপোর্ট হলো সেই রিপোর্টগুলো নিয়ে বসা, পলিটিক্যাল পার্টির সাথে মিলে এটা একটা জুলাই চার্টার হবে। এই জুলাই চার্টারটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা দেখবেন যে ইলেকশনের ডেটটা আসে। এদিকে সরকারকে আরো গতিশীল করতে উপদেষ্টা পরিষদে পরিবর্তনেরও একটি আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারকে শক্তিশালী করতে আরো উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এখন যারা অন্তর্বর্তীকালীন মেম্বার আছেন তাদের উপরে অনেকগুলো মন্ত্রণালয়, এক একজন সদস্যের উপরে অনেকগুলো মন্ত্রণালয়। দায়িত্বটা যত বেশি আপনি ডেলিগেট করবেন, যত বেশি এটাকে ডিসেন্ট্রালাইজ করবেন, তত বেটার সার্ভিসটা পাবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে কাজ করবে এই কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর সংস্কারের বিভিন্ন সুপারিশ নিয়ে এ মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সেই সাথে যাতে ঐক্যমত্য কমিশনের কাজও শুরু হবে বলে জানান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হবে প্রথম সভা। ঐক্যমত্য কমিশনে অবাধ সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি ও জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে আলোচনা হবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে তাদের সম্মতিতে পরবর্তী পদক্ষেপ শুরু হবে বলেও জানান আসিফ নজরুল। রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে এই কমিশন কাজ করবে। গণঅভ্যুত্থানের সমমনা দলগুলোকে আলোচনায় রাখা হবে বলেও জানান তিনি। 8 ফেব্রুয়ারির পর সংস্কার কমিশনের কাজ শেষ হবে। এই কমিশনের সদস্যরা ঐক্যমত্য কমিশনে কাজ করবেন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের
প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের রূপরেখা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিগত আওয়ামী সরকারের দুর্নীতি ও অনিয়ম করে স্বাস্থ্য খাত ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা বিশ্বমানের নয় বলেও জানানো হয়। সরকারি স্বাস্থ্যসেবার অধিক ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ দলীয়করণে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে তার বিস্তারিত তুলে ধরা হয়। স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে, চিকিৎসক ও রোগীর সম্পর্কে হয়েছে অবনতি, স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। বিএনপির সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সংস্কার প্রস্তাবনায় বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এই সরকারি হাসপাতালের সেবার নিম্নমুখী প্রবণতা। প্রস্তাবনায় আরও রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন। মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সুবিধা নিশ্চিত করা। সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। নির্বাচিত সরকার ছাড়া স্বাস্থ্য খাতের প্রকৃত সংস্কার সম্ভব নয় বলেও জানান বিএনপির এই নেতা। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। দুদকের 2 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিবলি রুবায়াতের বিরুদ্ধে বিএসইসিতে থাকাকালে শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত 9 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত শিবলি রুবায়াতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এছাড়া শিবলি রুবায়াত ও তার ছেলে জোহায়েব সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করার পাশাপাশি তাদের সব বিয় হিসাবও অবরুদ্ধ করা হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা 12টায়। প্রথম পর্বের মতো এবারও তা পরিচালনা করেছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশেপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তবে প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচল আজ বন্ধ থাকছে না। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু রয়েছে বিআরটিসি বাস লাইন। এদিকে ভোরে ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে চলছে বয়ান ও জিকির। ইবাদত বন্দেগীতে সময় কাটছে মুসল্লিদের। দ্বিতীয় পর্বে 22 জেলায় পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশ থেকে আসা মুসল্লিরা। এই পর্বের শেষে 14 ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের ইজতেমা করার কথা। সেক্ষেত্রে আখেরি মোনাজাত হবে 16 ফেব্রুয়ারি। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আখেরি মোনাজাতের আজকের পরিস্থিতি কেমন এবং মুসল্লিদের ঢল কেমন? রাস্তাঘাটে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা? দেখুন, আজকে আখেরি মোনাজাত এবং দুপুর 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং এর আগে এখন কিন্তু বয়ান হচ্ছে। বয়ান করছেন ভারতের মাওলানা মুহাম্মদ ফারুক এবং এরপর 9:30টায় এখানে হেদায়েতমূলক বয়ান হবে এবং সেই বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং এই হেদায়েতি বয়ানের পরে কিন্তু হবে নসিহতমূলক বয়ান। এখানে ইব্রাহিম দেওলা তিনি হেদায়েতমূলক এবং নসিহতমূলক বয়ান করবেন এবং এই বয়ানের পরেই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই আখেরি মোনাজাতে যারা মুসল্লি রয়েছেন মূল ময়দানের
তাদের সঙ্গে আমরা যেটি দেখেছি যে ভোরের আলো ফুটতেই কিন্তু এখানে মুসল্লিরা আশেপাশের জেলা থেকে বিভিন্ন যানবাহনে চড়ে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে এখানে যে টঙ্গী স্টেশন রুট আছে সেই স্টেশন রুট এলাকার যে সড়ক রয়েছে সেই সড়কে অনেকে অবস্থান নিতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে গতকাল এখানে জিএমপির যে কমিশনার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গত পর্বের নিয়ে এবার যে যান চলাচল বন্ধ করার বিষয়টি সেটি থাকছে না, কারণ হচ্ছে যে এই পর্বে যেহেতু 22টি জেলার মুসলিম অংশ নিচ্ছে সেই কারণে গতবারের চেয়ে কিছুটা লোক সমাগম এবার কম, সেই কারণে তারা এবার রুট বা সড়ক পথ বন্ধ করেনি। তবে লোক সমাগম বেশি হলে সেক্ষেত্রে ডাইভার্সনের চিন্তাভাবনা তাদের রয়েছে বলে এখানে পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ রয়েছে যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। এবং আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু টঙ্গী আশেপাশের যে এলাকায় সেই মুসল্লিরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন বিভিন্নভাবে এবং তাদের হাতে জায়নামাজ রয়েছে, টুপি পরে অনেকে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে এসেছেন আখেরি মোনাজাত শামিল হওয়ার জন্য। এবং যে ট্রেন চলাচল এখানে মুসল্লিদের সুবিধার্থে 11টি বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে বেশিরভাগ ট্রেনই কিন্তু টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে বলে আমরা রেলওয়ের পক্ষ থেকে জানতে পেরেছি এবং মুসল্লিদের সুবিধার্থে বাড়তি বিআরটিসি বাসেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। মোট কথা এখানে এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি শান্তিপূর্ণ রয়েছে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই মুসল্লিরা এখানে আসতে পারছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল গাজীপুরের বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ইসলামাবাদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। তৃতীয় পর্বের ইজতেমাকে ঘিরে বিরোধী অবস্থানে মাওলানা সাদ ও শুরাই নেজাম অনুসারীরা। সাদপন্থীদের মন্তব্য শর্ত আরোপ করে তাদের সঙ্গে বৈষম্য করেছে সরকার। অন্যদিকে তাদের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তুলেছেন জুবায়ের অনুসারীরা। তবে তাবলীগের সাধারণ মুসল্লিরা বলছেন ইজতেমায় এমন বিভেদ তারা চান না। মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমার 8 দিন পর হবে মাওলানা সাদ অনুসারীদের পর্ব। তাদের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না এমন শর্তে এবছর অনুমতি পাবে সাদ অনুসারীরা, কিন্তু এ শর্ত তারা এখনো মানেনি। 14 থেকে 16 ফেব্রুয়ারির ইজতেমা নিয়ে ব্যস্ত সাদ অনুসারীরা। তাদের দাবি শর্ত আরোপ করে বৈষম্য করেছে সরকার, উল্টো তাদেরই দুষছেন জুবায়ের অনুসারীরা। এটা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যেহেতু আমরা এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের প্রতি সারা দেশের সমস্ত মানুষের একটি বড় আকাঙ্ক্ষা, বড় একটা আশা আছে যে এই সরকারের সময় আমরা কেউ বৈষম্যের শিকার হব না। যদি সাতপন্থীরা এইটার ব্যাপারে একমত হয় যে এই বছরই সাতপন্থীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবে এবং নেক্সট টাইম টঙ্গী ময়দানে ইজতেমা করবে না, এই শর্তের সাথে তারা একমত হলে লিখিত দিলে তাহলে তারা ইজতেমা করতে পারে। প্রজ্ঞাপনে এটা লেখা আসছে। বাকি তারা যেটা বলেছে যে আমরা এই শর্তে একমত না এবং আমরা ইজতেমা করব, তো এই কারণে আমি বলতে পারি যে সাতপন্থীর ইজতেমা এখন অনিশ্চিত এবং সাতপন্থীরা সরকারের সাথে একটা ক্লাসে যেতে চাচ্ছে। কিন্তু সাধারণ মুসল্লিরা এমন বিভেদ দেখতে চান না। আমরা কোনো বিভক্তি চাই না, আমরা চাই যে সবাই একসাথে একটা শক্তি হিসাবে মিলেমিশে কাজ করি। বিভক্তি হওয়ার কারণে আজকে এই উম্মতের উপর অনেক ক্ষতি হয়েছে। আমরা বিভক্তি চাই না, আমরা সমাধান চাই। এদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ। বিগত সময়ের যে কোনো সময়ের তুলনায় মানে ব্যাপকতর ভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই আলোকেই আমরা সামনেও আমরা সেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে জুবায়ের অনুসারীরা, আর শনিবার মাঠ বুঝে পাবে সাতপন্থীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিল করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে সভা শেষে এই ঘোষণা দেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এর আগে মঙ্গলবার দুপুর থেকে এই কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিকেল 4:30টায় তাদের সঙ্গে কথা বলতে সেখানে আসেন উপাচার্য। এ সময় তিনি সময় চাইলে শিক্ষার্থীরা সে আহ্বান সাড়া না দিয়ে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত 4 ঘন্টা সময় বেঁধে দেন। এর পরপরই জরুরি বৈঠকে বসে প্রশাসন। তবে বেঁধে দেওয়ার সময় ঘোষণা না আসায় আবারও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত 12:15টার দিকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন পোড়ানোর মূল হোতা ফেরদৌস রহমান ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, গোপন খবরে ভালুকা উপজেলায় ফেরদৌসের বাড়িতে অভিযান চালায় তারা। জিজ্ঞাসাবাদে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফেরদৌস। গত 12 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ও মসজিদের মেঝেতে পোড়ানো অবস্থায় কোরআন পাওয়া যায়। ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন ফেরদৌস। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে, এমন আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি স্বীকার করলেন, ভ্যাট বাড়ায় জনগণের ওপর চাপ বেড়েছে, কিন্তু নানা সংকটের কারণে বাড়াতে হয়েছে বলে দাবি তার। মঙ্গলবার দুপুরে সচিবালয় সহ সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জিনিসপত্রের দাম নিয়ে বেকায়দায় অন্তর্বর্তী সরকার। সার্বিক মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে যাওয়ায় সমালোচনাও ব্যাপক। সরকারের কোনো পদক্ষেপই কাজে আসেনি। সরকারের ক্রয় সংক্রান্ত বৈঠকেও প্রাধান্য পায় মূল্যস্ফীতি। ভ্যাট বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, ভ্যাটের চেয়ে বেশি দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করবো। এর মধ্যে হয়তো দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো। তিনি আরো জানান, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তার আশা, জুন মাস নাগাদ মূল্যস্ফীতি 6 থেকে 7% নেমে আসতে পারে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। তিনি বলেন, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি করা হচ্ছে, বাজারে কোনো ঘাটতি হবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.94%, আর খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 10.72%। টানা 10 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 10%-এর ওপর রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি। খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকায় স্বল্প আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে চাপে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%। এদিকে 3 মাস পর জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নেমেছে। ডিসেম্বরে এর হার ছিল 10.89%। এছাড়া গেল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে 9.32%-এ পৌঁছেছে। প্রকল্প শেষের 6 মাস পরেও বাণিজ্যিক ব্যবহারে আসেনি জ্বালানি তেল খালাসের পাইপলাইন। বিপিসি বলছে, পরিচালনা ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্রের প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে SPM প্রকল্পটি সচল করতে অপেক্ষা করতে হবে আরও 6 মাস। যদিও অর্থনীতিবিদরা বলছেন, 7,000 কোটি টাকার বিনিয়োগের সুফল পেতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাশ্রয়ী পদ্ধতিতে দ্রুত জ্বালানি তেল খালাসে 2015 সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন SPM প্রকল্প নেয় বিদায়ী আওয়ামী লীগ সরকার।
চীনের ঋণ ও কারিগরি সহায়তায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় 5,000 কোটি টাকা। পরে 3 দফায় তা বাড়িয়ে করা হয় 7,125 কোটি। গত মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয়। কক্সবাজারের মহেশখালী স্টোরেজ থেকে পাম্প করে তেল আনা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতেও। পুরো কাজ শেষ করে আগস্টে প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার। কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার না থাকায় বাণিজ্যিকভাবে এখনও পাইপলাইনে খালাস হচ্ছে না জ্বালানি তেল। প্রকল্প গ্রহণের সময় এই ত্রুটিটা ছিল, আমি বলবো যে এটা যদি আমরা একসাথে একটা ইন্টিগ্রেটেড একটা করতে পারতাম তাহলে আর সমস্যাটা হতো না। এটা বিশেষ আইনে প্রক্রিয়াকরণ করা হয়েছিল, যেহেতু বিশেষ আইন এখন নাই, আমাদেরকে এটা থেকে সুইচ করতে গিয়ে পিপিআরে একটু আমাদের সময় লাগছে। এই ধরনের একটা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও প্রায় 6 মাস 1 বছর লেগে যায়। বিপিসিকে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে প্রতি টন তেল খালাসে ভাড়া গুনতে হচ্ছে $6 পর্যন্ত। এদিকে পাইপলাইন ব্যবহার করা না গেলেও শুরু হয়েছে চীনা ঋণের কিস্তি পরিশোধ। বিশেষজ্ঞরা বলছেন, তেল খালাসে বছরে 800 কোটি টাকা সাশ্রয়ের সুযোগ যত দ্রুত সম্ভব কাজে লাগানো উচিত। আমার মনে হয় যে অ্যাডভাইজার মহোদয় যদি এই টেন্ডার প্রসেসের বিষয়গুলোকে সময় নির্দিষ্টভাবে যদি টার্গেট সেট করে দেন এবং সেই অনুযায়ী যদি কর্মকর্তাদের প্রস্তুত হতে বলেন, তাহলে প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা কমে আসবে। এবং কেননা এর অনেকগুলোই দীর্ঘসূত্রিতার কারণে এর আর্থিক দায় যেমন বাড়ছে, আবার একই সাথে তার ভোক্তার উপরেও তার এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এসপিএম প্রকল্পের 2 পাইপলাইনে বছরে খালাস করা যাবে 90 লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন না হলে ব্যবহারে আসবে না 30 লাখ টনের সক্ষমতা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। 2.5 মাসে কোথাও লক্ষ্যমাত্রার 10% বেশি সংগ্রহ হয়নি। গতবারের চেয়ে মন প্রতি 120 টাকা বাড়লেও খোলা বাজারে 2 থেকে 300 টাকা বেশি দামে পাচ্ছেন কৃষকরা। কম দাম ব্যাংকে মূল্য পরিশোধের কারণে ধান দিতে কৃষকদের আগ্রহ কম। এ সুযোগে চালের দাম বাড়ছে মিল মালিক ও মজুতদাররা। প্রতি বছর আমন বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করে সরকার। 17 নভেম্বর পাবনায় আমন মৌসুমে 2617 টন ধান সংগ্রহের অভিযান শুরু হয়। তবে 2.5 মাসে জেলায় কোনো ধান সংগ্রহ হয়নি। কৃষকরা বলছেন, সরকার প্রতি মন 1320 টাকা নির্ধারণ করলেও বাজারে মন প্রতি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। আইডি কার্ড লাগে, বিল পাতি, তাদের একটা সময় লাগে। ধান দেবো, গোডাউনের রেট বেসে 1320 টাকা, আর আমরা হাটে নিলে পরে ধানের রেট পাচ্ছি 1500, 1550। দিনাজপুরে 17,951 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মাত্র 10% সংগ্রহ হয়েছে। সরকারের চেয়ে খোলা বাজারে দাম মিলছে 2 থেকে 300 টাকা বেশি। নিয়মের কড়াকড়ির কারণে ধান সংগ্রহ কম বলছেন খাদ্য কর্মকর্তারা। অগস্ট, বিনষ্ট দানা, চিটা দানা, এগুলো সব ক্লিয়ার করে তারপরে আমাদেরকে ধান দিতে হয়। যার কারণে কৃষকরা আসলে যেহেতু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে তারা মূল্যটা বেশি পাচ্ছে, যার কারণে তারা বাজারেই ধান বিক্রি করে। ক্ষেত্র বিশেষে সরকারি দামের চেয়েও বেশি দাম পাচ্ছে, সেহেতু গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে কৃষকের আগ্রহ কম। তবে আমরা খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সব রকমের প্রস্তুতি আমরা রেখেছি। ধানের আর্দ্রতা যাচাই, পরিবহন খরচ ও ব্যাংকের মূল্য পরিশোধের কারণে ধান সংগ্রহে আগ্রহ কম কৃষকদের। ধান ভালো শুকনা হইতে হয়, এই কারণে আমরা কিন্তু বাইরে ধান যেভাবে নিয়ে এভাবে মেলালারা নিয়ে যায়। আমরা ধানের বিষয়েও আমরা ক্যাম্পিং করেছিলাম, আমরা লিফলেট বিতরণ এবং মাইকিং করেছিলাম। যেহেতু বাজারে ধানের দাম বেশি, এই জন্য কৃষক আমাদের ধান বিক্রয়ে আগ্রহী হচ্ছে না, সাড়া দিচ্ছে না। এদিকে মৌলভীবাজারে ধান সংগ্রহ হয়েছে মাত্র 7%। কৃষকদের অভিযোগ, হয়রানির কারণে সরকারি গুদামে নয় বাজারে ধান বিক্রি করছেন তারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 2011 সাল থেকে বইমেলায় ব্রেইল বইয়ের স্টল দিয়ে আসছে স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন। এখন পর্যন্ত 150টি বইয়ের ব্রেইল সংস্করণ প্রকাশ করেছে তারা।
দেশের সব প্রকাশককে একটি করে ব্রেইল বই প্রকাশের অনুরোধ দৃষ্টি প্রতিবন্ধী পাঠক ও স্পর্শ ফাউন্ডেশনের। আর বিষয়টি বাধ্যতামূলক করতে দাবি জানিয়েছেন বাংলা একাডেমির কাছে। যুদ্ধ জয়ের পর যখন পাকিস্তানি বন্দীরা বইমেলা ঘুরে পাঠক দর্শনার্থীদের চোখ আটকে যায় এই স্টলে। দৃষ্টিহীন নাজিমের বই পড়ার আগ্রহ দেখে কৌতূহলী হয়ে ওঠেন দর্শনার্থীরা। মিহির নামে জানতাম, তাদের শরণাপন্ন হই। তাদেরকে দেখে আর 5টা মানুষ শিখতে পারবে, কারণ আমার চোখ আছে, আমি দেখতে পারি, বাট আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না। তাদের নেই, ইভেন কি তারা কি করছেন, তাদের নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, সেটা খাটিয়ে তারা পড়াশোনার দিকে ধাবিত হচ্ছেন। স্পর্শ ব্রেইল ফাউন্ডেশনে বই পড়তে আসা কয়েকজন জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পাঠ্য বই সহজলভ্য করা হলেও সাহিত্য বিষয়ক বইপত্রের এই সংস্করণ এখনো তেমন হয়নি। আমাদের 100টা স্টলে যদি 100টা ব্রেইল বইও থাকে, তাহলে কিন্তু আমাদের পড়ার চাহিদাটা লাঘব হয়। আমাদের যে সিস্টেমটা আছে সেটা সবার কাছে পৌঁছাবে এবং লেখকরা আস্তে আস্তে এই বিষয়ে সচেতন হবে এবং তারাও তাদের প্রতিটা স্টলে অ্যাটলিস্ট এক সেট করে ব্রেইল বই রাখবে। বইমেলায় এ ধরনের স্টলের সংখ্যা বাড়ানোর দাবি স্পর্শ ব্রেইল ফাউন্ডেশনের। তারা জানালো, তাদের স্টলে আসা পাঠকদের নিবন্ধন করা হয়। মেলার শেষে নিবন্ধিতদের বিনামূল্যে দেওয়া হয় বই। নতুন যারা যে বইগুলো মানুষ টেস্ট পাচ্ছে, এরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, এরাও যাতে সেই টেস্টটা পায়, সেই ইয়েগুলো আমার ভিতর থেকে আসতে হবে আর কি। এবং প্রকাশকরা মানে ব্যবসার চিন্তা খালি না করে এটা করতে হবে এবং বড় বড় স্টলগুলোর একটা ব্রেইল কর্নার থাকা উচিত। বইমেলার সময় স্টলে গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পড়ি, আর যারা চোখে দেখতে পাচ্ছে না, তারাও কিন্তু এই বইগুলো পড়তে পারতেছে না, তাদের মনের একটা আক্ষেপ থাকে। কপিরাইট জটিলতা কাটিয়ে ব্রেইল বই প্রকাশের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়ারও আহ্বান তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।